ব্রিটেনের ডাউটি স্ট্রিট চেম্বার এবার বাংলাদেশের গত বছরের 5 আগস্ট যেই সরকারটিকে উৎখাত করা হয়েছে, নির্বাচিত সরকার, সেই সরকারের প্রধান শেখ হাসিনার পক্ষে লড়ার জন্য নেমেছেন। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এখন ক্ষমতায় আছেন, তার বিরুদ্ধে যত রকমের তার অপরাধ, তিনি যা করছেন সবগুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরা। আইনগত লড়াইয়েও এই ডাউটি স্ট্রিট চেম্বার কাজ শুরু করেছে। ব্রিটেনের ডাউটি স্ট্রিট চেম্বার কি, তারা কি কাজ করে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের অগণিত দর্শক যারা অনলাইনে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের অনুষ্ঠান দেখেন। আপনাদের পার্টিসিপেশনে আমাদের মূল এই অনুষ্ঠানের প্রাণ। আসলে আপনি যেটা বলছিলেন, ব্রিটেনে 2 রকমের ফার্ম আছে লয়ারদের, একটা হলো সলিসিটার্স ফার্ম আর একটা হচ্ছে ব্যারিস্টার চেম্বার। তো ব্যারিস্টার চেম্বার গুলা হচ্ছে মূলত টপ লেভেলের কাজগুলা ব্যারিস্টাররা এদেশে করে। তো ডাউটি স্ট্রিট চেম্বার হচ্ছে লন্ডনের সেন্ট্রাল লন্ডন বেস একটি বড় আইনি ল ফার্ম, মানে ব্যারিস্টার্স ফার্ম, ব্যারিস্টারের চেম্বার। এখানে প্রায় 100 ব্যারিস্টার কাজ করে। এই 100 ব্যারিস্টারের মধ্যে ব্রিটেনের টপ যেসব ব্যারিস্টার, এইরকম অন্তত 30-40 জন ব্যারিস্টার এই প্রতিষ্ঠানে কাজ করে। তাদের কাজের পরিধি হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক যেই কোনো বড় বড় বিষয় নিয়ে তারা কাজ করে। যেই সব মামলায় সরকারের সাথে জনগণের অথবা জনগণের কোনো বড় কর্পোরেশনের সাথে মামলা হয়, সেই রকম পাবলিক ইন্টারেস্ট সম্পন্ন মামলায় তারা এটা রিপ্রেজেন্টেশন করে থাকেন। এবং আন্তর্জাতিক, ধরেন ব্রিটেনের সাথে অন্য দেশের এবং কমনওয়েলথভুক্ত অনেক দেশ আছে, যেসব দেশে যখন আন্তর্জাতিক চুক্তি করে, চুক্তির মধ্যে ক্লজ থাকে যে এই মামলাটি ব্রিটিশ জুরিসডিকশনে যে আইনে চলে সে আইন মোতাবেক হবে। তারা সেই সব শিপিং মামলা, সেই সব আন্তর্জাতিক ডিপ্লোম্যাটিক মামলা, একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যে সংঘর্ষ সংঘাত, এইসব মামলা এবং যে যুদ্ধ অপরাধীদের বিচার, মানবতা বিরোধীদের বিচার সহ আন্তর্জাতিক ক্রিমিনাল অপরাধের, ফৌজদারি অপরাধের নানা বিচারের সাথে এই ফার্মটি জড়িত। এটি কোনো সুনুপুটি ফার্ম না, এটি খুব বড় রকমের ফার্ম। এবং এই ফার্মটিকেই বর্তমানে আমরা দেখছি বাংলাদেশে যে মানবাধিকারের লঙ্ঘন, বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ, বাংলাদেশে যে মিথ্যা হয়রানিমূলক ভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে, এইসব বিষয় নিয়ে তারা সোচ্চার। তারা বিভিন্ন মিডিয়াতে কথা বলেছে এ পর্যন্ত, এবং তারা ইউনূসের বিরুদ্ধে মামলার জন্য প্রস্তুতি হচ্ছে। জি, ধন্যবাদ। দর্শক যারা তখন আপনারা শুনলেন যে ছোট করে তিনি ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু তিনি ব্রিফ করলেন যে ডাউটি স্ট্রিট চেম্বারটি কি আসলে। আমরা এখন মূল আলোচনায় চলে যাই। এই ডাউটি স্ট্রিট চেম্বার তারা যে শেখ হাসিনার পক্ষে লড়ার জন্য নেমেছেন, এটির গুরুত্ব বাংলাদেশের ক্ষেত্রে কতটা? তিনি তো এখন দেশের বাইরে আছেন শেখ হাসিনা, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই ডাউটি স্ট্রিট চেম্বার যে শেখ হাসিনার পক্ষে নেমেছেন, লড়ছেন, সেটির গুরুত্ব কতটা হতে পারে? এটির গুরুত্ব অবশ্যই আছে। আপনারা জানেন যে আমরা যখন যুদ্ধ অপরাধীদের বিচার করছিলাম, 71-এর ঘাতকদের বিচার যখন বাংলাদেশে চলছিল, তখন টবি ক্যাডম্যান নামে একজন আইনজীবী, জামাতের লবিস্ট এবং পরবর্তীতে আইনজীবী, তিনি কিন্তু এই যুদ্ধ অপরাধীদের পক্ষে মামলা লড়ার জন্য চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি মামলা লড়তে পারেননি যে কারণে, সেটা হচ্ছে বাংলাদেশে যে বার কাউন্সিল আছে, সেই বার কাউন্সিলের অনুমোদন ছাড়া কোনো লোক বাংলাদেশের কোর্ট অফ ল এর সামনে দাঁড়াতে পারে না। তো সেই ক্ষেত্রে হয় পার্মানেন্টলি আপনাকে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হতে হবে, অথবা টেম্পোরারিলি বার কাউন্সিলের পারমিশন নিয়ে আপনি কোর্টের সামনে দাঁড়াতে হবে। তো এই ক্ষেত্রে টবি ক্যাডম্যানকেও কিন্তু কোনো পারমিশন দেওয়া হয় নাই, যার কারণে টবি ক্যাডম্যান যেটা করে, সে আন্ডারগ্রাউন্ডে মামলা তৈরি করে দেয়, সবকিছু ঠিকঠাক করে দেয় এবং আন্তর্জাতিক মিডিয়া সে মেনটেন করে, কিন্তু কোর্টের সামনে রিপ্রেজেন্ট করে না। ঠিক তেমনি এই মামলাটি তো শেখ হাসিনা যদি মনে করেন
যে তারা শেখ হাসিনার পক্ষে লড়ুক, কারণ আপনি তো জানেন কোনো ব্যক্তির পক্ষে লড়তে গেলে তার পারমিশন লাগে। তো শেখ হাসিনা যদি তাদেরকে মনোনয়ন দেয় যে তোমরা আমার মামলাটি পরিচালনা করো, তাইলে তারা বাংলাদেশে যারা লয়ার আছে তাদেরকে অ্যাসিস্ট করবে, তাদেরকে পরামর্শ দিবে, ড্রাফটিং করতে সহযোগিতা করবে, আন্তর্জাতিক যেসব ম্যাটেরিয়াল আছে সেসব ম্যাটেরিয়াল দেবে, এবং ওই বর্তমানে যে মামলাটি চলছে বাংলাদেশে সেই মামলাটিকে ভুয়া সাব্যস্ত করার জন্য যত রকমের দলিলাদি পুস্তকাদি আইন, অর্থাৎ এটাকে মানে প্রতিহত করার জন্য যেই সব রিসার্চ ওয়ার্ক দরকার, যেই সব গ্রাউন্ড ওয়ার্ক দরকার ওরা করতে পারবে। কিন্তু তাদের পক্ষে বাংলাদেশে গিয়ে কখনো বাংলাদেশের বার কাউন্সিলের অনুমোদন ছাড়া তারা লয়ার হিসাবে দাঁড়াতে পারে না। তবে তাদের কাজ শুধু শেখ হাসিনার মামলায় অ্যাসিস্ট করা না, তাদের আরো বড় কাজ আছে। তাদের বড় কাজ হলো বাংলাদেশে গত জুলাই আগস্টে যে জঙ্গি আক্রমণ হয়, যেই জঙ্গি আক্রমণের ফলে শেখ হাসিনা দেশ থেকে বিদেশে গিয়ে আশ্রয় গ্রহণ করে, অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। আপনি জানেন জাতিসংঘ একটি রিপোর্ট দিয়েছে, এই রিপোর্টে জাতিসংঘ বলেছে যে এখানে 1400 লোক মারা গিয়েছে। এই 1400 লোকের মধ্যে মাত্র 450 জন মানুষ মারা গেছে জুলাই বা আগস্টের 5 তারিখের আগে। তাহলে 1400 থেকে যদি 500 যায়, আরো কিন্তু 900 মানুষ, এই 900 মানুষও মারা গেছে। ওরা বলছে জুলাই মাসের মানে কি বলে যে 16 তারিখ থেকে শুরু করে 5 জুলাই থেকে শুরু করে এটা মানে 17 আগস্ট পর্যন্ত তারা বলছে এই সময়টাতে। তো 5 আগস্টের পর থেকে তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল না, তাহলে এই 900 লোক কারা মারল? এখন একটা দেশে যদি 900 মরুক আর 9 জন মরুক, রাষ্ট্রে যদি আইন থাকে সে আইনের মাধ্যমে আপনি মোকাবেলা করতে পারবেন, বিচার করতে পারবেন। কিন্তু সরকার, ইউনূস সরকার এসে কি করলো, বলল যে 5 আগস্ট থেকে অথবা 5 আগস্টের আগে থেকে ছাত্র সমন্বয়করা যেই সব মানুষকে হত্যা করেছে, যেই সব মানুষকে পুলিশকে মারছে, মেরে রাস্তায় ঝুলে রাখছে, এদের কোনো বিচার বাংলাদেশের আইনে হবে না। কথাটা বুঝছেন? অর্থাৎ 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর মোস্তাক আহমেদ একটি ইনডেমনিটি অধ্যাদেশ জারি করছিল। ইনডেমনিটি ছিল এরকম যে 1975 সালের 15ই আগস্ট যেই এবং থেকে 7 নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অভ্যন্তরে যেই সব হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, এই হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশের কোনো আদালতে মামলা রুজু করা যাবে না। পরবর্তীতে 78 সালে মোস্তাকের, আপনারা জানেন, এখানে একটু এক্সপ্লেইন করার দরকার যে একটি অর্ডিন্যান্স 60 দিন পর্যন্ত ভ্যালিড থাকে। মানে অর্ডিন্যান্স হলো, অর্ডিন্যান্স মানে হচ্ছে নরমালি বাংলাদেশে নিয়ম হচ্ছে সংসদ কর্তৃক কোনো আইন প্রণীত হবে, কিন্তু কোনো সময়ে কোনো কারণে যদি সংসদ যদি বিদ্যমান না থাকে, অর্থাৎ সংসদ যদি এক্সিস্টিং না থাকে অথবা সংসদের যদি অধিবেশন না থাকে, তখন যদি কোনো আইন প্রণয়ন করতে হয় তাহলে সেটি প্রেসিডেন্টের অর্ডিন্যান্স আকারে কনস্টিটিউশনালি এটা আসে। এটা আসার পর 60 দিনের মধ্যে যদি সংসদ সেটাকে রেকটিফাই করে তাহলে সেটা আইনে পরিণত হয়। আর যদি 60 দিনের মধ্যে যদি সেটা পার্লামেন্ট রেকটিফাই না করে তাহলে সেটা বাতিল হয়ে যায়, সে আইনের আর কোনো ভ্যালিডিটি থাকে না। তো মোস্তাকে যে আইনটি করছিল এটা 60 দিন কি 60 মাসও চলে গেছে, 60 অনেক মাস চলে গেছে। মাস চলে যাওয়ার পরে আপনি জানেন এটা 75 সালে করছে। 78 সালে এসে জিয়াউর রহমান যখন পার্লামেন্ট করে, ওই পার্লামেন্টে সেই মোস্তাকের অর্ডিন্যান্সটাকে রেকটিফাই করলো জিয়াউর রহমান যে বঙ্গবন্ধু হত্যার বিচার হবে না। অর্থাৎ বাংলাদেশের সংবিধানে বলা আছে যে 7 কোন একটা অনুচ্ছেদে, 7 অনুচ্ছেদে, যে বাংলাদেশের সংবিধান বা কোনো অধস্তন কোনো কর্তৃপক্ষ এমন কোনো আইন করতে পারবে না যে আইনটি মানবাধিকার এবং বাংলাদেশের কনস্টিটিউশনের সাথে সাংঘর্ষিক। তাইলে সেই রকম আইন যদি পার্লামেন্টও করে সেটা বাতিল বলিয়া গণ্য হবে। তো সেই জন্য পরবর্তীতে 96 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর সেই আইনটিকে সুপ্রিম কোর্টে একটি রিটের মাধ্যমে বাতিল করা হয়। আব্দুল মতিন খসরুর সংসদের সেই বক্তৃতাটি আপনারা অনেকেই জানেন হয়তো,
প্রয়াত। তো ঠিক তেমনি 1975 সালে যেরকম একটা অর্ডিন্যান্স করা হয়েছিল, এই আসিফ নজরুল ক্ষমতা আসার পরে, ডক্টর ইউনূস ক্ষমতা আসার পরে তারা একটা অর্ডিন্যান্স করছে, অর্ডিন্যান্স না, তারা একটা অর্ডার করছে। অর্ডারটা হলো বাংলাদেশের কোন কোর্ট অফ লতে এই আগস্ট মাসে এবং জুলাই মাসে এই সমন্বয়ক নামের জঙ্গিরা যে হত্যাকাণ্ড, যে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুণ্ঠন, হত্যা, ধর্ষণের সাথে জড়িত ছিল, এগুলোর বিচার হবে না। এই কারণে এই ডাউটি স্ট্রিট চেম্বার মনে করে যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের যেসব ঘটনা ঘটছে, বাংলাদেশের আইনে সে বিচার হইলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রয়োজন ছিল না। যেহেতু ইউনূস সরকার এবং এই আসিফ নজরুলের সরকার সেই হত্যাকাণ্ড, রেপ, ধর্ষণ, অগ্নিসংযোগ, খুন, এইসব কার্যকে আইনগতভাবে বৈধতা দিয়ে বলেছে যে বাংলাদেশের আইনে এটার কোনো বিচার হইতে পারবে না। সেই জন্য তারা মনে করে যেহেতু জাতীয় কোর্টে, ন্যাশনাল কোর্টে যেহেতু বিচারের সুযোগ নাই, তাইলে এই বিচারটা আন্তর্জাতিক আদালতে নিয়ে যাইতে পারে। অর্থাৎ আপনাকে এখানে আরো যদি ব্রডলি আমি এক্সপ্লেইন করি, সেখানে কথাটা হচ্ছে যে কোনো একটা দেশে কোনো যদি অপরাধ হয়, সেই অপরাধের বিচার যদি সেই দেশে করার মতো জুডিশিয়াল সিস্টেম থাকে এবং ল থাকে, তাহলে কিন্তু আন্তর্জাতিক আদালতে আপনি যাওয়ার সুযোগ নাই। কিন্তু যদি আপনার দেশে আইন না থাকে বা সে আইন রাষ্ট্র যদি বার করে রাখে, তাহলে সেই রকম বিষয় নিয়ে সেখানে যদি আন্তর্জাতিক মানবাধিকার ইস্যুটা থাকে, মানুষের অধিকারের ইস্যুটা থাকে, তাইলে আপনি সুপ্রিম কি বলে যে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট, আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, যেটা হেগে, সেখানে যাইতে পারে। এখন এই ডাউটি স্ট্রিট চেষ্টা করছে এবং চিন্তা ভাবনা করছে এবং বিশ্বাস করে যে ডক্টর ইউনূসের এই কর্মকাণ্ডের জন্য পুলিশকে মেরে রাস্তায় ঝুলিয়ে রেখেছে, একটা প্রেগন্যান্ট উইমেনকে হত্যা করে জ্বালিয়ে দিয়েছে, এবং আওয়ামী লীগের প্রায় জাতিসংঘের মতে যে 900 মানুষকে হত্যা, একটা বিশেষ সম্প্রদায়ভুক্ত, শ্রেণীভুক্ত, এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হিন্দু সংখ্যালঘুদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, ধর্মের নামে তাদেরকে নির্যাতন করা হয়েছে। এগুলোর জন্য আন্তর্জাতিক আদালতে, অর্থাৎ আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে একটি মামলা তারা নিয়ে আসতে চায়। সেই মামলাটি নিয়ে আসা, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে উপস্থাপন করাটাই মূলত ডাউটি স্ট্রিট চেম্বারের মূল কাজ। জি, আমি যদি এখন আবার একটু দেশের যে আপনি দেশের আইনের কথা বললেন, কিংবা দেশে যে বিচার প্রক্রিয়া শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে যেই প্রক্রিয়ায় বিচার হচ্ছে, সেটির উপরে আমরা এখন পর্যন্ত দেখছি যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের কেউ ব্যক্তিগতভাবে হয়তো চেষ্টা করছিলেন কোনো কোনো ক্ষেত্রে মুভ করার জন্য, কিন্তু তাদেরকে করতে দেওয়া হয় নাই। এমনকি গতকালকে আদালতের মধ্যে যে ঘটনা ঘটলো, সুমোটোভাবে কোনো কোনো আইনজীবী চেষ্টা করছিলেন সাবেক প্রধান বিচারপতির কে তাকে জামিনের জন্য কিংবা তার মামলা প্রত্যাহারের জন্য, সেখানে হামলে পড়লো একদল। তো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সময়ের মন্ত্রী এমপিদের যে অবস্থা, তারা তো আসলে বাংলাদেশে এই মুহূর্তে তাদের পক্ষে কোনো আইনজীবী, কোনো মানে লড়াই করার মতো কোনো পজিশন নাই। যদিও সরকার একজনকে দিয়েছে, কিন্তু সেটি তো তাদের নিয়োজিত। তো যদি ডাউটি স্ট্রিট চেম্বারের তারা বাংলাদেশের কাউকে বাংলাদেশে গিয়ে এটির কোনো পরামর্শ দেওয়া কিংবা কাউকে সাপোর্ট না দিতে পারেন, আপনার কথা অনুযায়ী সেক্ষেত্রে তারা এটি আন্তর্জাতিক আদালতে লড়তে পারবেন। কিন্তু বাংলাদেশের আদালতে বিচার প্রক্রিয়া কি তাতে থেমে থাকবে? কারণটি হচ্ছে, অনেকে বলছেন যে নির্বাচনের আগেই হয়তো শেখ হাসিনা সহ অনেকের সাজা দিয়ে দেওয়া হবে। তো ডাউটি স্ট্রিটের এই আদালতের প্রক্রিয়ার মাধ্যমে কি এটি বন্ধ হওয়ার কোনো সুযোগ আছে? না, এটি বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে কি, আপনাকে বলি, বাংলাদেশটা পৃথিবীর কোনো দেশে, মানে আল্লাহ দুনিয়াতে যে 193টি রাষ্ট্র বর্তমানে বিদ্যমান আছে, কোথায়? আল্লাহ পুরো দুনিয়াতে। এই দুনিয়াতে 193টা রাষ্ট্র জাতিসংঘের সদস্যভুক্ত। এই জাতিসংঘের সদস্যভুক্ত 193টা দেশের কোনো দেশেই যদি এইরকম
বড় কোনো যাদের হত্যা মামলা বা যেখানে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এইরকম অপরাধের বিচার হয়, সেটা কোথাও 3 বছর লেন্থের নিচে কখনো চূড়ান্ত রায় হয় না, চূড়ান্ত ডিসিশন পর্যন্ত যাইতে পারে না। অর্থাৎ কারণ হচ্ছে একটা বিচার ব্যবস্থায় মনে করেন আপনি যার সর্বোচ্চ মৃত্যুদণ্ড হবে, বাংলাদেশে সেটা আরো বেশি সময় লাগে। সেটা যদি বিচার হয়, আর যদি বিচার না হয়ে যদি প্রহসন হয়, তাহলে তো কোনো দরকার নাই, সেটাও মনে করেন 10 দিনেও শেষ করে ফেলতে পারে। তারা যেটা করতেছে, প্রথমত ফান্ডামেন্টালি মানে আপনার যে ন্যাচারাল জাস্টিস বলে একটা কথা আছে, যে ন্যাচারাল জাস্টিসের মূল কথা হলো কে একটা মামলায় আপনাকে রিপ্রেজেন্ট করতে পারে। তাজুল, রাজাকার তাজুল 1971 সালের ঘাতক দালালদের পক্ষে সে মানে রাষ্ট্রের বিরুদ্ধে প্রসিকিউটর ছিল, মানে কি বলে যে আসামিদের পক্ষের লয়ার ছিল, সেটা তো জানেন। সেই তাজুল এখন আপনার রাষ্ট্রের পক্ষে এসে আসামিদের বিপক্ষে চলে গেছে, অর্থাৎ সাইড চেঞ্জ করে ফেলছে। তো ক্রিমিনাল কোর্টে একই মামলা একই আদালতে এইরকম করার কোনো সুযোগ বাংলাদেশের আইনেও নাই, আন্তর্জাতিক আইনেও নাই। সুতরাং এটা কোনো বিচার না। বাংলাদেশে এখন যেটা হচ্ছে, আমি আপনাকে বলি, একজন চিফ জাস্টিস যিনি হত্যা মামলায় কোনো রকমের সম্পৃক্ততা ছিল না, উনি গত থেকে বাইর হন নাই, তারপরেও তাকে হাত পা বেঁধে একজন নিম্নমানের ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে কোর্টে দাঁড়া করানো হচ্ছে। এটা কি আপনি বাংলাদেশের কথা বাদে দেন, আল্লাহর দুনিয়াতে যে আমি 193টা রাষ্ট্রের কথা বলছি, 193টা রাষ্ট্রের কোথাও কি দেখেছেন? দেখেন নাই। তাই আমি যেটা বলি, বাংলাদেশে যদি বিচার হতো, এই বিচার একটা স্লো গতিতে হয়। বিচার তো মনে করেন যে বিভিন্ন আস্তে আস্তে হয়। জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড একটা কথা আছে, কিন্তু সেই ডিলেড ডিনাইড এর অর্থ যুগের পর যুগ লেগে গেলে। কিন্তু 3 বছর 5 বছর একটা হত্যা মামলা, শত শত মানুষের হত্যা মামলার বিচার করতে গেলে যে প্রসিডিউরটা ফলো করতে হয়, যেই রকমের আইন কানুন ফলো করতে হয়, সেটার জন্য আপনাকে সময় দিতে হয়। কিন্তু বাংলাদেশে ওরা চেষ্টা করছে 1 বছর থেকে 1.5 বছরের ভিতরে মানুষকে মৃত্যুদণ্ড দেবে। তো এখন মৃত্যুদণ্ড কার হবে, কি হবে, সেটা কিন্তু লেখা হয়ে গেছে। এক গ্রুপ কিন্তু অলরেডি জাজমেন্ট লিখতেছে। কথাটা বুঝছেন? বাড়িতেই লেখা হয় প্রতি শুক্র শনিবার এবং রাত্রেবেলা। এটা এর আগে আমি একটা ভিডিওতেও প্রকাশ করেছি। জি হ্যাঁ, ওটা লেখার কাজ চলতেছে। তো এখন আপনি যখন জানেন জাস্টিস মানে কি, জাস্টিস মানে হচ্ছে সাক্ষ্য এবং প্রমাণ উপস্থাপন করার পর পার্টি প্রুভ করবে, না হলে ডিসপ্রুভ করবে একটা মামলা। এখানে কিন্তু কোনো পার্টি প্রুভ করা বা ডিসপ্রুভ করার কোনো ইস্যু নাই। আপনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত প্রফেসর হুমায়ুন আজাদের কথা শুনছেন। উনি বলছেন এই দেশে খুব শীঘ্রই মুক্তিযুদ্ধ করার কারণে 1971 সালে রাজাকাররা তাদেরকে মৃত্যুদণ্ড দিবে। সেটাই যাচ্ছে। মনে করেন যারা এখানে মামলার আসামি একমাত্র শেখ হাসিনা ছাড়া, এরা প্রায় সবাই কিন্তু 1971 সালে মহান মুক্তিযুদ্ধ করা মানুষ। কথাটা বুঝছেন? তো আওয়ামী লীগের ওইসব নেতাদেরকে, যেমন কামাল ভাইও কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধ করেছেন, আমির হোসেন আমিও 1971 সালে মুক্তিযুদ্ধ করেছেন। অনেকের নামে বলতে পারি, বললে যাদেরকে মামলার আসামি করে নিয়ে আসছে। তো সুতরাং এখন তারা তাদের রিভেঞ্জ নিবে। রিভেঞ্জ কিসের রিভেঞ্জ? তাদের বিরুদ্ধে 1971 সালে যে মামলা মানে হত্যা হয়েছে, দর্শন হয়েছে, রাহাজানি হয়েছে, বা মানুষকে ধর্মান্তরিত হয়েছে, দেশান্তরিত করা হয়েছে, ধর্মের ভিত্তিতে যাদেরকে ভিক্টিমাইজ করা হয়েছে, এটা পুরো পৃথিবী সবাই অ্যাকসেপ্ট করেছে। বিচারের প্রসেস নিয়ে সেখানেও কিছু প্রশ্ন ছিল, কিন্তু মানুষ এটা অন্তত বিশ্বাস করে যে বিচারটা যে ইস্যুর উপরে ভিত্তি করে হচ্ছে, এটা একটা ভ্যালিড বিষয়। কিন্তু 2024 সালের জুলাই মাসে যে ইস্যুটা নিয়ে করা হচ্ছে, এটা হচ্ছে মেটিকুলাস ডিজাইন করা একটা আন্দোলন। যেই আন্দোলনের পরে মুগ্ধ নামে একটা ছেলে মারা গেছে, আপনি তো জানেন। তার বাবা ভিডিওতে আইসা বলছে
আমার ছেলেকে তো পুলিশ মারে নাই, আওয়ামী লীগ মারে নাই, আমার ছেলেকে পিছন থেকে গুলি করে তারা মেরে ফেলছে। তার মানে ব্যাপারটা বোঝেন, যে ভিকটিম তার বাবাও সে কথা বলতেছে। তার মানে এখন হচ্ছে রাষ্ট্রের যে যৌথ প্রযোজনা, এখন এটা যৌথ প্রযোজনাটা চলতেছে। কথাটা বুঝছেন? যৌথ প্রযোজনা, ডক্টর ইউনূস নিবেদিত, সুপ্রিম কোর্ট পরিচালিত এবং রাজাকার তাইজুল প্রযোজিত একটা ড্রামা সিরিয়াল। এটা খুব সংক্ষেপে বিচার হয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে আপনি যদি নুরেনবার্গ ট্রায়াল, টোকিও ট্রায়াল, রুয়ান্ডা ট্রায়াল এবং ক্যাম্বোডিয়া ট্রায়াল, হ্যাঁ, আপনি যদি দেখেন, অথবা স্লোবোদান মিলোসেভিচের যে কেস হয়েছে, রাদাভান কারজিজের যে কেস হয়েছে, ওগুলা যদি দেখেন, দেখবেন এক একটা মামলায় একেবারে সর্বনিম্নে 3 থেকে 4 বছর সময় লেগেছে। কিন্তু বাংলাদেশ উল্কার গতিতে শুধুমাত্র ফাঁসি নিশ্চিত করার জন্য। তবে আপনাকে একটা জিনিস বলে রাখি, এই মামলা কোনোদিনও, এই কনভিকশন কোনোদিনও এই দেশের মানুষ স্ট্যান্ড হইতে দেবে না। কারণ এখানে কোনো বিচার হচ্ছে না, এখানে কোনো বিচার হচ্ছে না, এখানে হচ্ছে অনাচার এবং অজাচার। সুপ্রিম কোর্টের জি না, আমি এই জায়গায় যদি, যেহেতু এইভাবে অবিচার হচ্ছে বা একটি সাজানো বিচার হচ্ছে, এটির বিরুদ্ধে কি এই ডাউটি স্ট্রিট চেম্বার তারা আন্তর্জাতিক আদালতে যে যাওয়ার প্রক্রিয়া চলছে, আপনি যেটি বললেন, যদি যায় তারা কি এইটার বিরুদ্ধে কাজ করবে? না, ওটা তো ওটার বিরুদ্ধে না, ওরা কাজ করবে যে ডক্টর ইউনূসের যে সরকার অবৈধভাবে, দেখেন এখানে আন্তর্জাতিক নর্মটা কি, আপনার দেশে আপনি কোনো বিচার করবেন, সেটা কিন্তু আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠান স্টপ করতে পারবে না। এটাকে বলে সোভরেনিটি, আপনার সার্বভৌমত্ব। জাতিসংঘের চার্টারে, ইউনাইটেড নেশন চার্টারের মধ্যে বলা আছে প্রত্যেকটা রাষ্ট্রের সেলফ ডিটারমিনেশনের রাইট থাকবে, একটা রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে আরেকটা রাষ্ট্র হস্তক্ষেপ করবে না। তো বাংলাদেশে যে ব্যবস্থাটা চলছে, এটার বিরুদ্ধে আন্তর্জাতিক মহল উষ্মা প্রকাশ করতে পারবে, উদ্বেগ প্রকাশ করতে পারবে, স্যাংশন দিতে পারবে, কিন্তু এই মামলাতে হস্তক্ষেপ করা তাদের কোনো সুযোগ নাই, যেহেতু বাংলাদেশ একটি স্বাধীন কান্ট্রি। যারা স্বাধীন করে দিয়েছে, আজকে তাদের বিচার হবে। এবং এটাই ইউনূসের বিরুদ্ধে তাহলে তারা কি করবে এবং তার পরিণতি কি হবে? ইউনূসের বিরুদ্ধে হলো, ইউনূস এখানে সহযোগী হিসেবে ইউনূসকে মামলায় নিয়ে আসা হবে। কারণ রাষ্ট্রের দায় হচ্ছে অপরাধ সংগঠিত হলে সেটার বিচার করা। রাষ্ট্র যখন সে বিচার না করে তাদেরকে দায় মুক্তি দেয়, তখন রাষ্ট্র নিজেও কিন্তু দোষী হয়ে যায়। সেই জন্য ওই মামলায় ইউনূসকেও, যেহেতু ইউনূস রাষ্ট্রের প্রধান, 8 অগাস্ট ডক্টর ইউনূস ক্ষমতায় নেওয়ার পরে 9 অগাস্ট, 10 অগাস্ট থেকে 17 অগাস্ট পর্যন্ত শত শত মানুষকে হত্যা করা হয়েছে, অসংখ্য মানুষেরা বাড়িতে বুলডেজার অপারেশন করা হয়েছে, অসংখ্য মানুষকে মব জাস্টিসের মধ্যে রাস্তায় হত্যা করা হয়েছে, যেখানে রাষ্ট্র স্টেটমেন্ট দিয়া বলেছে এটা হচ্ছে মানে মানুষের, এটাও এক ধরনের মানে পাওয়ার, মানে রাষ্ট্রের এটাও একটা প্রেশার গ্রুপ। তো ডক্টর ইউনূস এই যে কথাগুলো বলছে, এই যে আইনটাতে সিগনেচার করেছে, সেই জন্য ডক্টর ইউনূসকে এটার জন্য আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে আমি মনে করি। সেটা কোথায়? সেটা কি বাংলাদেশে নাকি আন্তর্জাতিক আদালতে? না, বাংলাদেশের আদালতে করতে হলে তো ক্ষমতা সরকার বদল হইতে হবে, কিন্তু এটা আন্তর্জাতিক আদালতে, আন্তর্জাতিক পর্যায়ে, অর্থাৎ আন্তর্জাতিক আদালতে, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যদি আমরা প্রমাণ করাইতে পারি ডক্টর ইউনূসের সামনে থাকা অবস্থায় রাষ্ট্র কিন্তু লায়াবিলিটি এড়াইতে পারে না। আপনি যখন ওই সময় ক্ষমতা হওয়ার জন্য, সে মানে ক্ষমতায় থাকার কারণে এই খুনের দায় শেখ হাসিনাকে নিতে হচ্ছে, শেখ হাসিনার উপরে আপনি দিচ্ছেন, দিয়ে তার বিচার করতেছেন, তাহলে আপনি যখন এই আপনি ক্ষমতায় থাকা অবস্থায় যে এই শত শত মানুষ হত্যা, দর্শন, লুণ্ঠন, অগ্নিসংযোগ হয়েছে, এটার দায়ভারও কিন্তু ইউনূসকে নিতে হবে। সেটার জন্য এই বিচারটা হবে। কারণ এই যে মনে করেন জাতিসংঘ বলছে 900, আমি বললাম 400 বাদ দিলে আরো 900, এই 900 মানুষের হত্যার জন্য ডক্টর ইউনূস দায়ী,
এবং শুধু এই 900 মানুষ না, এই যে মনে করেন যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে দায় মুক্তি দেওয়া ডক্টর ইউনূস দায়। এই জন্য ডক্টর ইউনূসকেও এই মামলায় আসামি করা হইতে পারে। অর্থাৎ আমরা যদি একটু খুবই সহজভাবে, এবং আমাদের দর্শক শ্রোতা যারা এখন দেখছেন কিংবা পরে দেখবেন তাদের জন্য যদি একটু সহজভাবে জানতে চাই, যে ডাউটি স্ট্রিট চেম্বার যে কাজটি করছে মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের যে তার মাধ্যমে যে হত্যাকাণ্ডগুলো বা তার পরিকল্পনায় তার আশ্রয় প্রশ্রয় যেই হত্যাকাণ্ড এবং যে অবিচার কিংবা যে তাণ্ডবগুলো হয়েছে, এইগুলোর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে লড়বে এই ডাউটি স্ট্রিট চেম্বার, এমনটাই বিষয়। সেটাই কারণ হচ্ছে কি, আমি আপনাকে এর আগে ক্লিয়ার করছি যে বাংলাদেশ এইসব তো অপরাধ, এই অপরাধের বিচার তো বাংলাদেশে হইতে পারবে না। কেন হইতে পারবে না? কারণ ডক্টর ইউনূস গং এসে দায় মুক্তি দিয়েছে। তা আপনি আন্তর্জাতিক আইন মোতাবেক এবং বাংলাদেশের আইন মোতাবেকও আপনি কাউকে ক্রিমিনাল অফেন্স থেকে দায় মুক্তি এইভাবে দিতে পারেন না, কিন্তু দিয়েছেন। সেই জন্য যেহেতু দেশে দায় মুক্তি দেওয়ার কারণে রাষ্ট্রের আইন এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করতে পারছে না, সেহেতু আন্তর্জাতিক আদালত করবে হস্তক্ষেপ। এটাই হলো প্ল্যান। সেক্ষেত্রে কি উনি যদি বাংলাদেশের সরকারে তখনও থাকে, যখন বিচার প্রক্রিয়া শুরু হবে আন্তর্জাতিক আদালতে, তাতে কোনো সমস্যা হবে কিনা? তিনি রাষ্ট্রপতি থাকলেন কিংবা প্রধান উপদেষ্টা থাকলেন, তাতে কিছু যাবে আসবে কিনা? না, তাতে কিছু যায় আসে না। মনে করেন যে আন্তর্জাতিক আদালতে যাকে রুজু করবে, আপনি দেখেন বারবার ওদেরকে রুজু করছে না। এই যে ইসরায়েলের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট নাকি প্রাইম মিনিস্টার, এই যে বেঞ্জামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী, ইসরায়েলি প্রধানমন্ত্রী, তারও তো আন্তর্জাতিক আদালতে তলব করছে, তাই না? তার বিরুদ্ধেও তো স্যাংশন দিছে। তো কিভাবে? কারণ এরা যে কারো বিরুদ্ধেই দিতে পারে। রাদাওয়ান কারাজিজ, স্লোবোদান মিলোসেভিচ, এরা রাষ্ট্রপ্রধান ছিল না, ওদের বিরুদ্ধেও দেওয়া হয়েছে। সুতরাং হিদেকে তো ওয়ার মিনিস্টার ছিল, আইকম্যান সহ এরকম অনেকেই তো ছিল যাদেরকে এই আন্তর্জাতিক আদালতের মাধ্যমে, আদালতের মানে যুদ্ধাপরাধী আদালতের মাধ্যমে ডেকে এনে ধরে এনে তাদের বিচার করা হয়েছে। সুতরাং ডক্টর ইউনূসও মানুষ, তারও বিচার হবে। একদম শেষ প্রশ্নটি, ধরলাম তার অভিযোগগুলো আন্তর্জাতিক আদালতে প্রমাণ হলো, তার বিরুদ্ধে সে যে হত্যাকাণ্ডগুলো করেছে, পুলিশ হত্যা বা সাধারণ মানুষ হত্যা এবং অন্যান্য যে অপরাধগুলো করেছে, ফৌজদারি অপরাধ, সেটি আন্তর্জাতিক আদালতে প্রমাণিত হলো। তাকে তার শেষ পরিণতি কি হতে পারে? যদি যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে। কারণ হচ্ছে যদি আন্তর্জাতিক আদালতে যদি কাউকে হত্যার দায়ে, অর্থাৎ গণহত্যার দায়ে বা একটা জনগোষ্ঠীকে নিচ্ছিন্ন করার দায়ে, অগ্নিসংযোগ, রেপ, মানে মানবতা বিরোধী অপরাধের দায়ে যদি কেউ সাব্যস্ত হয়, তাকে 10 বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড দেওয়া যাইতে পারে। মিনিমাম 10 বছর, ম্যাক্সিমাম যাবজ্জীবন। ক্যাপিটাল পানিশমেন্ট আন্তর্জাতিক আদালত দেয় না, সুতরাং যাবজ্জীবন। এখন যত বছরে দেখ, এখন এই বুড়া মানুষ বাঁচবো কিনা, হ্যাঁ, স্মৃতিভ্রষ্ট এই লোকটা বাঁচবো কিনা, সেটা নিয়েই আমাদের প্রশ্ন। কারণ আন্তর্জাতিক আদালতের অপেক্ষা আমরা করতেছি না। বাংলাদেশের মানুষে তার বিচার করবে, অল্প কদিন সময় দরকার, অপেক্ষা করেন। যেই জনতা 1971 সালে দেশ স্বাধীন করছে, সেই জনতা জাগতেছে। সেই জনতাই এই লুচ্চা আসিফ নজরুল, বাটপার ইউনূস এবং 420 ফারুকীদের এই মাটিতে, এই জমিনে, বাংলার জমিনে বিচার করে দিবে। আপনি একটু অপেক্ষা করেন। এই রাজাকার তাইজুলরা সহ যারা এই যুদ্ধ অপরাধীর নাটক সাজাইছে বাংলাদেশে, তাদেরকে এই বাংলার মাটি কিভাবে বিচার করে, একটু অপেক্ষা করেন, দেখেন হবে। জি, যদি বাংলাদেশে বা বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে আদালতে এর বিচার মানুষ যদি না দেখে, তার মানে ব্রিটেনের ডাউটি স্ট্রিট চেম্বার যে প্রক্রিয়া নিয়ে আগাচ্ছে, আন্তর্জাতিক আদালতে লড়তে যাচ্ছে, সেটি যদি প্রমাণ হয়, তা বিষয়টি এরকম যে ডক্টর ইউনূসের ভাগ্য অনেকটাই ঝুলছে এই ডাউটি স্ট্রিট চেম্বারের তাদের তৎপরতার উপরে, তাদের আইনি লড়াইয়ের উপরে, এমনটাই। হ্যাঁ, সেটা তো শুধু এটা না, আমরা কিন্তু এই ডাউটি স্ট্রিটের আগেও কিন্তু আমি নিজে
নিজুম মজুমদার, আমি ওই সিলেটের মেয়র আনোয়ারুজ্জামানকে বাদী করে প্রথম যে মামলাটি করেছিলাম, সেই মামলাটিতে কিন্তু আমিও একজন কৌশলী। কথা বুঝছেন? সেই মামলাটি আমরা করেছি, আমি এবং নিজুম মজুমদার দুইজন আমরা লয়ার হিসাবে ছিলাম। আমরা লয়ার হিসাবে থেকে এটাকে আমরা তৈরি করে আমরা কিন্তু এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে অলরেডি আমরা সেটা সাবমিট করেছি। এখন সাবমিট করার পরে যেসব নানান প্রসেস আছে, ওই প্রসেসগুলা আন্ডার ইনভেস্টিগেশন। তারা ওই প্রসেসগুলা ঠিক করে শেষ করার পরে আমাদেরকেও জানাবে, অন্যরাও জানবে। তো মামলা কিন্তু এটা না, এর পরও কিন্তু আরো মামলা হয়েছে, একাধিক মামলা হয়েছে। সম্প্রতি আমাদের যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তিনিও আমি শুনেছি একটি মামলা রেডি করতেছেন। আমিও আরো একটি মামলা রেডি করতেছি। আমরা সেই মামলাটি নিয়ে সামনে যাব। তার মানে ডাউটি স্ট্রিট কি করবে না না করবে সেটা চাইতেও বড় কথা, বাংলাদেশের হেরিটেজ থেকে আসা আমরা মানুষ, যাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, রাজনৈতিক সহকর্মীদেরকে অবিচারে, নির্বিচারে, অমানবিকভাবে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, নারীদেরকে ধর্ষণ করা হয়েছে, সম্পদ লুট করা হয়েছে, বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে, তারা এদের বিরুদ্ধে অলরেডি মামলা নিয়ে এসছে। এখন যেহেতু আন্তর্জাতিক প্রসেসে একটা বিশেষ সময় লাগে, আমরা অপেক্ষা করছি কখন সেই সময় আসে। সেই জন্য ডাউটি স্ট্রিট হচ্ছে এটার মধ্যে আরো সংযোজন হলো আর কি।